আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডিয়া নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। বাংলাদেশ ব্যাংকের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতে গভর্নরের পদত্যাগ দাবি টিআইবির। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় 9 এপ্রিল। ঈদের টানা 7 দিনের ছুটি। ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণ। এ পর্যন্ত 500 মার্কিন সেনা নিহতের দাবি তেহরানের। ট্রাম্পের ইরান যুদ্ধ ঠেকাতে ব্যর্থ মার্কিন সিনেট। আজও ইরান ও লেবাননে ইসরায়েলের হামলা, নিহতের সংখ্যা 100 ছাড়ালো ইরানে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ের নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন। আতিকুর রহমান রুমন বলেন, আজ সকাল 9টা 10 মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজের দপ্তরে আসেন। তিনি অফিসে এসে নিজের কক্ষের 50% লাইটের সুইচ অফ করে দেন এবং এসির বিদ্যুৎ প্রবাহ 25.1 মাত্রায় নিয়ে আসেন। এই মাত্রা নিলে বিদ্যুৎ খরচ কম হয়। তিনি বলেন, শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ কক্ষে মন্ত্রিসভায় বৈঠকে প্রবেশ করেই কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির মাত্রা কমিয়ে দিতে বলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে সাবেক অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টাকে বাংলার আখ্যা দিয়েছে জামায়াত ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজ বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। জামায়াতের নায়েবে আমির বলেন, 53টি আসনে ভোট গ্রহণ নিয়ে অভিযোগ আছে জামায়াতের। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার বক্তব্যের মাধ্যমে বিগত সরকারের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগের ব্যাপারে জাতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করতে হবে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ছিলেন লন্ডন ষড়যন্ত্রের মূল হোতা। বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে তিনি বিগত সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন। আব্দুল্লাহ তাহের আরও বলেন, সাবেক এই উপদেষ্টারা জাতির সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষাকে ভণ্ডুল করে দিয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযুক্ত সাবেক 2 উপদেষ্টাকে আইনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে। তিনি বলেন, গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, কিন্তু এই সরকার সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসে নানাভাবে জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এটা সরকারের স্পষ্ট ব্যর্থতা। জামায়াতের নায়েবে আমির বলেন, সংবিধানের আলোকে সরকারের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পেলে ডেপুটি স্পিকার পদ নিয়ে ভেবে দেখবে জামায়াত। তবে সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে সরকারকে। বাংলাদেশ ব্যাংকের স্বাধীন, নিরপেক্ষ ও স্বার্থের সংঘাতমুক্ত ভূমিকা নিশ্চিতে নবনিযুক্ত গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের নিয়োগ বাতিলের সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আজ রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে অবস্থিত টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সুপারিশ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানের কথা শুধু জনগণের উদ্দেশ্যে বললে হবে না, সরকার ও দলের মধ্যে চর্চা করতে হবে। সরকারি কর্মচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বন্ধ করতে হবে। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবি শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় 9 এপ্রিল দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানা গেছে। এ মামলায় গত 30 জুন বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রহমান রশিদ সহ 30 জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারিক প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তা সহ মোট 25 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার 30 জন আসামির মধ্যে বর্তমানে 6 জন গ্রেপ্তার রয়েছেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 18 মার্চ সরকারি ছুটির সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবারের ঈদে টানা 7 দিন ছুটি পাবেন। বৃহস্পতিবার সকালে সচিবালয় মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ কথা জানান।
আরবি শাওয়াল মাসে চাঁদ দেখার সাপেক্ষে আগামী 21 মার্চ পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে পারে। ঈদকে কেন্দ্র করে 19 থেকে 23 মার্চ পর্যন্ত 5 দিনের সাধারণ ছুটি তারিখ নির্ধারণ করে রেখেছে সরকার। এর আগে 17 মার্চ মঙ্গলবার শবে কদরের ছুটি রয়েছে। মাঝখানে 18 মার্চ বুধবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। এবার মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে হামলা করেছে ইরানি বিপ্লবী গার্ডস কর্পস আইআরজিসি। আজ এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, আইআরজিসি দাবি করেছে তাদের নৌবাহিনী সকালে উত্তর উপসাগরে একটি মার্কিন ট্যাঙ্কারে আঘাত করেছে। আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলির সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলিকে এই জলসীমা দিয়ে যেতে দেয়া হবে না। আইআরজিসি আরও বলেছে, আমরা আগে বলেছিলাম আন্তর্জাতিক আইন এবং রেজুলেশনের ভিত্তিতে যুদ্ধের সময় হরমুজ প্রণালী দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার ইসলামী প্রজাতন্ত্র ইরানের থাকবে। যদি তারা এই জলসীমায় প্রবেশ করে তবে অবশ্যই তাদের আঘাত করা হবে। এর আগে এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, জর্ডানের আকাবার উপর দিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র উঠছে। ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রের একটি ভলিউম নিক্ষেপের ঘোষণা দেওয়ার পরই এই হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান আজ ভোরে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জেরে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পাওয়ার জন্য আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে এএফপি বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি তাৎক্ষণিকভাবে, তবে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া তাসনিম নিউজ এজেন্সি জানায়, আইআরজিসি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির বিরুদ্ধে সম্মিলিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান শুরু করেছে। এর আগে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সম্পদের বিরুদ্ধে 19তম আক্রমণের ঘোষণা দেয়। এছাড়া ইরান থেকে আসা কোন ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলে একটি ট্যাঙ্কার জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাজ ডুবে গেছে এবং সেটির তেল সাগরে ছড়িয়ে পড়েছে। গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হাত থেকে রক্ষা পেতে মধ্যপ্রাচ্য থেকে 17,500 মার্কিনী দেশে ফিরেছেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, শুধু মঙ্গলবারেই 8,500-র বেশি মানুষ দেশে ফিরেছেন। সামরিক বিমান ও চার্টার্ড বিমানে এসব নাগরিককে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি দাবি করেছেন, শনিবার থেকে শুরু হওয়া চলমান যুদ্ধে 500 জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। যদিও শনিবার থেকে মাত্র 6 জন মার্কিন সেনার মৃত্যুর খবর জানিয়েছে পেন্টাগন, যাদের মধ্যে 4 জন কুয়েতে নিহত হয়, এমন খবর প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড। ওই পোস্টে ট্রাম্পকে উদ্দেশ্য করে লারিজানি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ধোঁকাবাজিতে প্রভাবিত হয়েছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে ইরানের সঙ্গে অন্যায্য যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। লারিজানি আরও লিখেছেন, গত কয়েকদিনে 500 জনেরও বেশি মার্কিন সেনা নিহত হওয়ার পর এখন তাকে হিসাব করতে হবে যুক্তরাষ্ট্র প্রথম অগ্রাধিকার নাকি ইসরায়েল। ইরানের রণক্ষেত্রে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হানা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, তখন সেই যুদ্ধের উত্তাপ আশ্রয় পড়েছে ওয়াশিংটনের ক্যাপিটাল হিলেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক অভিযান কি শুধুই আত্মরক্ষা নাকি কংগ্রেসের ক্ষমতাকে পাশ কাটিয়ে নেয়া এক স্বেচ্ছাচারী সিদ্ধান্ত? এই প্রশ্নকে কেন্দ্র করেই বর্তমান উত্তাল মার্কিন রাজনীতি। সম্প্রতি ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আনা হলেও রিপাবলিকানদের প্রবল বাধায় তা ভেস্তে গেছে। বুধবার সিনেটে প্রস্তাবটি 47-52 ব্যবধানে বাতিল হয়ে যায়। বিদেশের মাটিতে ট্রাম্পের সামরিক তৎপরতা সীমিত করার পক্ষে যারা অবস্থান নিয়েছিলেন তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। এই ফলাফল স্পষ্ট করে দিয়েছে রিপাবলিকানরা বর্তমান প্রেসিডেন্টের সামরিক অভিযানের প্রতি কতটা একাট্টা। একই ধরনের একটি প্রস্তাব বৃহস্পতিবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তোলার কথাও রয়েছে। সেখানেও এটি পাশের সম্ভাবনা খুবই ক্ষীণ। বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি দিয়েছে ইরান।
গতকাল বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননে তেহরানের মিশনে ইসরায়েল হামলা চালালে বিশ্বজুড়ে উগ্র ইহুদিবাদী তেল আবিবের মিশনগুলোতে আঘাত করা হবে। লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। এ পরিস্থিতিতে দেশটির রাজধানী বৈরুতে অবস্থিত ইরানি দূতাবাসে কোনো ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসে হামলা করার বিষয়ে বলেন, ইসরায়েল নামের অপরাধী রাষ্ট্রটি বারবার আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির তোয়াক্কা না করার প্রমাণ দিয়েছে। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যাপক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনাবোধ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সংযম প্রদর্শন করেছে তেহরান। শেকারচি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের কোনো ধরনের শত্রুতা বা বিরোধ নেই। ইসরায়েলি হুমকির জবাবে ইরানের এই জেনারেল বলেন, লেবাননে ইরানি দূতাবাসে কোনো আঘাত এলে ইরান বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। তিনি বলেন, যদি ইহুদিবাদী গোষ্ঠী এমনও কোনো আগ্রাসন চালায় তাহলে আমরা নিঃসন্দেহে এর পাল্টা জবাব দেব। চলমান সংঘাতে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শেকারচি। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে ইরান তার সংকল্প থেকে বিন্দুমাত্র বিচ্যুত হবে না। এদিকে ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। ইসরায়েল যদি সরকার পতনের চেষ্টা করে তাহলে দখলদার ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা করা হবে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ইসনা এক সামরিক কর্মকর্তার বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে যদি সরকারের পতন ঘটানোর চেষ্টা করে তাহলে ইসরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 4:30টার দিকে দাবি করা হয়, ইরাক থেকে ইরানে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে প্রবেশ করেছে এবং তারা সেখানে স্থল অভিযান শুরু করে। তবে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরাক সীমান্তে এমন কিছু হয়নি এবং সীমান্ত স্থিতিশীল আছে। এছাড়া ইরাকের কুর্দিস্তানের আঞ্চলিক সরকারও এক বিবৃতিতে বলেছে, তাদের এখান থেকে কোনো যোদ্ধার ইরানে প্রবেশের ঘটনা ঘটেনি। তবে কুর্দিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, তাদের কয়েক হাজার যোদ্ধা সীমান্তবর্তী সোলেমান শাহ প্রদেশে অবস্থান করছে, যারা সুযোগ বুঝে বা যুক্তরাষ্ট্রের নির্দেশনা পেলে ইরানে প্রবেশ করবে। কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে একটি সূত্র দাবি করে, ইরানে ইতোমধ্যে কুর্দিদের স্থল অভিযান শুরু হয়েছে। ইরাক ও ইরানের সীমান্তবর্তী এলাকায় কুর্দিদের শক্তিশালী অবস্থান রয়েছে। গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র কুর্দিদের দিয়ে ইরানের স্থল হামলার পরিকল্পনা করে আসছে। মার্কিনীদের লক্ষ্য কুর্দিদের দিয়ে ইরানের নিরাপত্তা বাহিনীকে হত্যা করা এবং সরকার পতনের ক্ষেত্র তৈরি করা। তাদের পরিকল্পনা রয়েছে, কুর্দি বাহিনী ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার পর সাধারণ মানুষকে সরকার পতনের জন্য রাজপথে নেমে আসার আহ্বান জানানো হবে। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।